নমস্কার। আজকে 14ই মার্চ 2024 বৃহস্পতিবার। ঘড়িতে সময় সকাল 7টা। আর আমরা মানে আমি আর আমার দিদি আজকে চলেছি জয়রামবাটি কামারপুকুরের উদ্দেশ্যে। আগামীকাল আমি দিল্লি ফিরে যাব। তো আজকের দিনটা যেহেতু আমার হাতে আছে, তাই দিদিকে বললাম চল জয়রামবাটি কামারপুকুরটা ঘুরে আসি, অনেক দিনের ইচ্ছে আমার। তো সেই ইচ্ছে নিয়ে সকাল 7টার সময় বেরিয়ে পড়া। গাড়িতে করে এই মুহূর্তে আমরা রওনা হয়েছি কামারপুকুর জয়রামবাটির উদ্দেশ্যে। তো আমি যেটা দেখলাম আর কি, যে এখান থেকে প্রায় 104 কিলোমিটার মতো পড়বে। তো খুব ভালো হয় যদি আমরা বেলা 11টার আগে পৌঁছাতে পারি। বেলা 11টার পরে কিন্তু মন্দিরগুলো কিন্তু বন্ধ হয়ে যায়। তো এখন দেখা যাক আমরা কতক্ষণের মধ্যে পৌঁছাতে পারি। তো চলুন যাওয়া যাক। আমরা জয়রামবাটি মাতৃমন্দিরে এসে পৌঁছালাম। তো মন্দিরে তো আমরা এবার ঢুকবো, কিন্তু এখানে বলে রাখি, যেহেতু মন্দিরের ভেতরে ভিডিওগ্রাফি পুরোপুরি নিষিদ্ধ, সেহেতু আমি মন্দিরের ভেতরে ঢোকার পরে আর কিন্তু কোনো ভিডিওগ্রাফি করব না। সেই কারণে আমি যেটুকু যা ভিডিওগ্রাফি করার এই বাইরে গেটের বাইরে থেকেই করে আমি দেখাচ্ছি। এরপরে আমরা ভেতরে ঢুকে যাব, ঢুকে গিয়ে মায়ের দর্শন করব। দর্শন করে যা যা দেখার দেখে আমরা বেরিয়ে আসবো। শ্রী শ্রী মায়ের পিতা শ্রী রামচন্দ্র মুখোপাধ্যায়ের আদি বাস্তুভিটায় এই মন্দির 6ই বৈশাখ 1330 বঙ্গাব্দ অর্থাৎ 19শে এপ্রিল 1923 খ্রিস্টাব্দ বৃহস্পতিবার শুভ অক্ষয় তৃতীয়া তিথিতে স্বামী শারদানন্দ মহারাজ প্রতিষ্ঠা করেন। গর্ভমন্দিরে শ্রী শ্রী মা যে স্থানে বসে আছেন, সেই স্থানেই 1260 খ্রিস্টাব্দের 8ই পৌষ অর্থাৎ ইংরাজি 22শে ডিসেম্বর 1853 খ্রিস্টাব্দে বৃহস্পতিবার তার শুভ আবির্ভাব হয়। এখানে রামকৃষ্ণ পরমহংসের সহিত তার বিবাহ সম্পন্ন হয়। প্রথমে মন্দিরে সারদা দেবীর একটি তৈলচিত্র পূজা করা হতো। 1954 সালে সারদা দেবীর জন্ম শতবর্ষ অনুষ্ঠানের সময় ছবির পরিবর্তে একটি শ্বেত পাথরের মূর্তি স্থাপিত হয়। মায়ের নতুন বাটি মাতৃমন্দিরে অবস্থিত সারদা দেবীর নতুন বাড়ি। এই মঠের যে প্রবেশদ্বারের পাশে এই যে ছোট দরজা, এই দরজা দিয়ে বাড়িতে প্রবেশ করা যায়। এই অংশে অনেকগুলি ঘর দেখা যায়। এর মধ্যে বাঁদিকের প্রথম ঘরটিতে সারদা দেবী 1915 সালের মে মাস থেকে 1920 সালের ফেব্রুয়ারি পর্যন্ত বসবাস করেন। এই ঘরে তার অনেক গৃহী ব্রহ্মচারী ও সন্ন্যাসী ভক্ত তার কাছ থেকে দীক্ষা পেয়েছিলেন। পাশের ঘরটিতে সারদা দেবীর ভ্রাতুষ্পুত্রী নলিনী দেবী বাস করতেন। নলিনী দেবীর ঘরের উল্টো দিকের ঘরটিতে সারদা দেবীর জীবদ্দশায় জগদ্ধাত্রী পুজো অনুষ্ঠিত হতো। এরপর আমরা জয়রামবাটি থেকে কামারপুকুরের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। নমস্কার। আজকে 14ই মার্চ বৃহস্পতিবার। তো সকাল প্রায় 7টা নাগাদ আমরা বেরিয়ে এসেছি জয়রামবাটি কামারপুকুরের উদ্দেশ্যে। তো প্রথমে তো জয়রামবাটিতে এলাম। জয়রামবাটিতে যখন আমরা পৌঁছালাম তখন 11টা প্রায় বেজে গেছে। তো মায়ের মন্দির তো বন্ধ। তো যেটুকু জানতে পারলাম যে 11:30 নাগাদ একবার মন্দিরটা খোলা হবে। তো আমরা 11:30 নাগাদ মায়ের দর্শন করে, মায়ের মন্দিরের দর্শন করে তারপর কিন্তু কামারপুকুরে চলে এলাম। এবার কামারপুকুরে যখন পৌঁছালাম তখন কিন্তু সব মন্দির বন্ধ হয়ে গেছে। 3:30-এর আগে কোনোই খুলবে না, কোনো মন্দিরই খোলা হবে না। তো অতক্ষণ আমরা কামারপুকুরে বসে থেকে তো কি করব ভাবতে ভাবতে ঠিক করলাম তাহলে কোতুলপুর জয়পুর যে ফরেস্ট, জয়পুর ফরেস্ট মানে কোতুলপুরের কাছে, সেইখান থেকে বরং ঘুরে আসা যাক। ওখান থেকে 33 কিলোমিটার। এমনিতে কলকাতা থেকে কামারপুকুর জয়রামবাটি তো 104 কিলোমিটার মতো, আর ওখান থেকে 33 কিলোমিটার মতো। তো আমরা এখন কিন্তু জয়পুর ফরেস্টে এসেছি, দেখাই আমি। আর এখান থেকে আমরা দুপুরে খাওয়া দাওয়াটা কিন্তু সেরে নেব। 3:30-এর মধ্যে কিন্তু আমরা কামারপুকুর চলে যাব। ওখানে গিয়ে ঠাকুরের মন্দির যা যা কিছু দেখার সমস্ত কিছু দেখে আবার কিন্তু আমরা কলকাতায় ফিরব। তো মোটামুটি এরকম একটা প্ল্যান। আর যেটা দেখলাম সেটা হচ্ছে জয়রামবাটির যে মায়ের মন্দির, মায়ের মন্দিরের ভেতরে কিন্তু ফটোগ্রাফি অ্যালাউড নয়। সেই কারণে আমি কিন্তু কোনো ভিডিওগ্রাফি করতে পারলাম না। আমি যেটুকু দেখাচ্ছি বাইরে থেকে দেখাচ্ছি।
যেটুকু ছবি আমি তুলতে পেরেছি আর কি, বাইরে থেকেই সমস্ত ছবিটা তোলা। ভিডিওগ্রাফি যেহেতু অ্যালাউড নয়, আমি কোনো ভিডিওগ্রাফি করিনি। তো যাই হোক, আমরা এবার দুপুরে খাওয়াটা সেরে নেব। আমরা জয়পুরের যে রেস্টুরেন্টটাতে এসেছি, এটা হচ্ছে বনলতা রেস্টুরেন্ট। বনলতা রেস্টুরেন্ট, এখানে একটা রেস্টুরেন্ট আছে। এদের বক্তব্য হচ্ছে এখানে যে খাবারটা দেওয়া হয়, এরা নাকি নিজেরাই ফার্মিং করে, মানে এদের যেসব মুরগিগুলো, মুরগি ফার্মিংও এদের ফার্মিং হয়। তো আমি তো দিল্লিতে কড়কনাথ আমি শুনেছি মুরগির কথা, তো এখানে এসে বললো এদের মেনুতে নাকি থাকে। এদের মেনুতে আমি যা দেখতে পাচ্ছি, এমু কোয়েল পাখি, দেশি হাঁস, মুরগির মাংস, খাসি পাঁঠার মাংস, এতগুলো পাওয়া যায়। এছাড়া আমাকে যা বললো তাতে হচ্ছে কড়কনাথ কিন্তু এখানে পাওয়া যায়। কড়কনাথ কিন্তু আমি দিল্লিতে পাই। কড়কনাথ এমনিতে আমি জানি না এখানে কত করে কেজি, কিন্তু দিল্লিতে মোটামুটি 1200 থেকে 1400 টাকা কেজি হয় কড়কনাথ। এখানে এরা যেটা দিচ্ছে সেটা এক প্লেটে দিচ্ছে 6 পিস, 6 পিস নিচ্ছে এরা 350 টাকা। আমি জানি না, আমি খেলে পরে বুঝতে পারবো ঠিক কীরকম। তবে বললে এরা নাকি নিজেরাই ফার্মিং করে এরা কিন্তু রান্না করে পরিবেশন করে। তো যাই হোক, আমি একটু রেস্টুরেন্টটা দেখাই। খাবার তো দিয়ে গেল, আমি দেখাই কি কি দিয়েছে এখানে। এইটা কি? এটা শুক্তো, এটা পোস্ত। আচ্ছা, পোস্ত আছে, করলা আছে, আর এটা কি? ডাঁটা চচ্চড়ি। এইটা শুক্তো আবার করলা ভাজা। আচ্ছা, শুক্তো দিয়েছে, আবার করলা ভাজাও দিয়েছে, আর তার সাথে আলু পোস্ত আছে, ভাত আছে, ডাল আছে। ডালটা দেবে পরে? হ্যাঁ, ডালটা দিয়ে যাবে। তো দেখাই আপনাদের, এই যে এইদিকে হচ্ছে আলু পোস্ত, তারপরে হচ্ছে শুক্তো, করলা ভাজা, আর এই হচ্ছে ভাত। আর ডালটা বললো দিয়ে যাবে, দেখা যাক ডালটা দিক। এর সাথে কিন্তু কড়কনাথ দিয়ে গেল, 6 পিসের কড়কনাথ। এখানে দাম নিচ্ছে হচ্ছে 350 টাকা এক প্লেট। আর এই যে সবজি ভাত যেটা, সেটা কিন্তু 100 টাকা করে। কড়কনাথটা আমি দেখাচ্ছি। দেখে তো এমনি কিছু বোঝা যাচ্ছে না, খেলে পরে বোঝা যাবে ঠিক কীরকম, খারাপ কিছু আছে কি না। শেষ পাতে একটু চাটনিও আছে, খেজুরের চাটনি, খেজুর টমেটো চাটনি। ভালোই, খাওয়াটা কিন্তু ভালোই হলো। আমরা আসার পথে যে ধরনের রেস্টুরেন্ট আমাদের চোখে পড়ছিল, সকালে তো ব্রেকফাস্ট করার জায়গায় পাচ্ছিলাম না। শেষে এক জায়গায় এসে আমরা রুটি তরকারি পেলাম, রুটি, আলু চচ্চড়ি, ডিম ভাজা। আচ্ছা, এর সাথে আবার পায়েসও আছে, একটা একটা করে আসছে। বাহ বাহ। আচ্ছা, চাটনির পরে পায়েস। দারুণ পায়েসটা বানিয়েছেন কিন্তু। ব্যাস 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 ব্যাস, আর লাগবে না। আমি আর একটু চেয়ে নিলাম পায়েসটা, খুব ভালো হয়েছে পায়েসটা। ওঠা যাক এবার তাহলে।
খাওয়া দাওয়া তো আমাদের কমপ্লিট, এবার আমরা ফিরে যাব। এখানে একটা ব্যাপার বলি, এখানে শুধু খাওয়া দাওয়া না, এখানে কিন্তু থাকারও ব্যবস্থা আছে। হ্যাঁ, তো শীতকালে এক আধটা দিন মন্দ হয় না এখানে কাটালে। আমি দেখাই, এই চারিদিকে সমস্ত থাকার ব্যবস্থা আছে, বুকিং করেই আসতে হয়। কোয়েল পাখি, মুরগির সমস্ত এটা নিজস্ব ফার্মিং। এই যে দেখা যাচ্ছে সব কোয়েল পাখি এগুলো। এই যেগুলো লেখা আছে, এখানে কোয়েল পাখি দেখা যায় ভেতরে। এবার আমরা যথারীতি কামারপুকুর ফিরব। এখন ঘড়িতে বাজে 2:23, 2:23, আর এইখান থেকে মোটামুটি 1 ঘন্টা সময় লাগবে। সুতরাং আমি ধরে নিচ্ছি 3:30 নাগাদ আমরা পৌঁছে যাব, এবং মন্দিরগুলোও খোলা পাবো। ওখান থেকে ঠাকুরকে দর্শন করে যা কিছু ওখানে দেখার আছে সেইটুকু দেখে তারপর কিন্তু আমরা বিকেল নাগাদ কলকাতা ফিরে যাব। আমার নাম জয়দেব সিংহ, কামারপুকুরেই বাড়ি। লোকাল গাইড করি, আর এদিক সেদিক মানে জয়রামবাটি, কামারপুকুর আরও যাবতীয় যা ঘোরানোর জিনিস আমি সমস্তটাই ঘুরিয়ে লোকাল গাইডের কাজটা করি। আমার মোবাইল নাম্বার হলো 7501948248। ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের 5 বছর বয়সে ঠাকুর এই পাঠশালায় পড়তে এসেছিলেন। ঠাকুরকে যখন মাস্টারমশাই যোগ দিতেন, ঠাকুর যোগ করতেন, আর যখন বিয়োগ দিতেন বলতেন দুঃশালা তোর পাঠশালায় যাব না, আর এই ছাইকলা বিদ্যাও শিখবো না। এই বলে তিনি পাঠশালা ছেড়ে দিয়ে লাহাবাবুদের বিষ্ণু মন্দিরে আন্ডারগ্রাউন্ডে লুকিয়ে মা কালীর ছবি আঁকতেন আর নারায়ণ শিলাকে পুজো করতেন। তার পাঠশালা না যাওয়ার কারণই হলো বিয়োগ। তিনি সবসময় বলতেন যোগ মানে ভক্তের সাথে ভগবানের যোগাযোগ, বিয়োগ মানে বাদ। তো এই বলেই তিনি পাঠশালা ছেড়ে লাহাবাবুদের বিষ্ণু মন্দিরে লুকিয়ে যেতেন। যে বিষ্ণু মন্দিরটি আজ থেকে হয়তো 1200 বছর আগেকার মন্দির। তখনকার দিনের বর্গীরা যখন হামলা করতো, লাহাবাবুরা গয়নাগাটি নিয়ে ওই আন্ডারগ্রাউন্ডে লুকিয়ে পড়তেন। ওই আন্ডারগ্রাউন্ডে লুকিয়ে ঠাকুর যেমন মা কালীর ছবি আঁকতেন, ওনারা তেমনি আন্ডারগ্রাউন্ডে লুকিয়ে গয়না টানা নিয়ে সমস্ত মেয়েদেরকে নিয়ে গয়না টানা নিয়ে লুকিয়ে পড়তেন। ওরই পাশে আছে লাহাবাবুদের দুর্গা মন্দির, যে দুর্গা মন্দিরে স্বয়ং শ্রীরামকৃষ্ণদেবের দাদা এবং বাবা দুজনে দুর্গা পুজো করেছেন। তাছাড়া ঠাকুর এখানে মা দুর্গার চক্ষু দান করেছিলেন। চক্ষু দান বলতে শ্রীরামকৃষ্ণদেব যখন পড়তে এসে দেখলেন মা দুর্গার চক্ষু দান হচ্ছে, তখন যিনি শিল্পী ছিলেন একটা চোখ আঁকার পর দ্বিতীয় চোখ আঁকতে পারছিলেন না। ঠাকুর তুলে নিয়ে নিজে হাতেই মা দুর্গার একটি চোখ এঁকে দিয়েছিলেন। এটাই সেই লাহাবাবুদের চণ্ডী মণ্ডপ বা দুর্গার মন্দির। আর এই পাশেই আছে লাহাবাবুদের পার্বতীনাথের শিবের মন্দির, আর লাহাবাবুর মেয়ের প্রতিষ্ঠা করা আর কি, তার পাশে আছে রাজমঞ্চ। শ্রীরামকৃষ্ণ যখন জয়রামবাটি বিয়ে করতে গেছিলেন, এই লাহাবাবুরা এই ঠাকুরকে গয়না ধার দিয়েছিলেন, তবেই ঠাকুর জয়রামবাটি বিয়ে করতে যেতে পেরেছিলেন। 6 বছরের সারদা মা, ঠাকুরের বয়স 24 ওনাদের যখন বিয়ে হয়েছিল। ঠাকুর যখন বিয়ে করে 6 বছর না 9 বছর? 6 বছর, 6 বছর আর 24 বছর। ঠাকুরকে যখন বিয়ে করে কামারপুকুরে নিয়ে এলেন, সারদা মা ছোট্ট মেয়ে ঘুমোচ্ছিলেন,
ঠাকুর গায়ের গয়নাগুলো খুলে ইলাহাবাবুর দিকে ফেরত দিয়ে দিয়েছেন। পরে ঠাকুর দক্ষিণেশ্বর থেকে মায়ের জন্য একজোড়া বালার একটা হার গড়িয়ে এনেছিলেন। সেই লাহাবাবুর মেয়ের প্রতিষ্ঠা করা আপনার পার্বতীনাথের শিবের মন্দির আর রাসমঞ্চ, ঠাকুরকে উনি গোপাল জ্ঞানে আদর যত্ন করতেন, ঠাকুর ওনাকে দিদি বলতেন। আর এখানে লাহাবাবুর একটি ছেলে ছিল, ওনার নাম ছিল গয়া বিষ্ণু লাহা, ঠাকুরের স্যাঙার ছিল বা বন্ধু ছিল। আর এটাই সেই পাঠশালা, এখানে 56টা কুটি আছে। 1304 সালে একবার আগুন লেগেছিল, লাহাবাবুরা খড় পাল্টে টিল লাগিয়ে দিয়েছিল। এই কাঠ কাঠামো ঠাকুরের আমলে আচ্ছা, সব জিনিসটা কাঠগুলো সেই আমলে নেই। আচ্ছা, ওই কাঠগুলো সেই তখন কাঠগুলো তখনকার আমলে ওইগুলোই রেখেছে। এখনো আপনাদের যাতে আসতে যেতে বা যাতায়াতের সুবিধার জন্য রাখা হয়েছে, এখনো সেইভাবেই রাখা হয়েছে, যতটা বাগানো যায় করা হয়। আচ্ছা, আগেকার জিনিস রেখে দেওয়া। হ্যাঁ, এখনো রেখে দিয়েছে ওনারা। কত ঝড় ঝাপটা যায়, কিছু হয়নি এখন পর্যন্ত। ঠাকুরেরই এক মানে লীলা আর কি। মন্দিরের ভিতরে যেমন একটা আম গাছ আছে, ঠাকুর যদি 10 বছর বয়সেও লাগায়, তাহলে এবার ভাবুন আপনারা কত বছর আগেকার আম গাছ, ঠাকুরের নিজে হাতে লাগানো আম গাছ। আর শ্রীরাম 79 তো হবেই তাহলে। হ্যাঁ, ঠাকুর আমি কম করে বলছি 10 বছর বয়সেও ঠাকুর লাগায়। আর ঠাকুরের জন্মটা হয়েছিল, ঠাকুরের বাবা গেছিলেন গয়া পিণ্ড দিতে, ওখানে তিনি নারায়ণের স্বপ্ন পেয়েছিলেন। আর এদিকে চন্দ্রামণি দেবী মন্দিরের ভিতরে যুগী শিবের মন্দিরে পুজো দিচ্ছিলেন। ওখানে শিবের জ্যোতি মা চন্দ্রামণির গর্ভে প্রবেশ হয়, সেটা চোখে দেখেছিলেন ওনার বন্ধু ধনী কামারিন, বাল্যবিধবা গ্রামেরই এক মহিলা। পরে ঠাকুর যখন জন্মালেন, উনি দেখেছিলেন ঠাকুর ধান সিদ্ধর উনুনের মধ্যে শিবের মতন সেজে উনানের মধ্যে বসছিলেন। ওনাকে প্রথম কোলে নিয়েছিলেন ওই ধনী কামারিনী দাইমা। পরবর্তীকালে ওই দাইমাই ঠাকুরের ভিক্ষে মা হয়েছিল। ঠাকুরের যখন ভিক্ষের ব্যাপার আসে, ঠাকুরের মা জিজ্ঞাসা করেছিলেন যে তুই কার হাতে পইতে নেবি? ঠাকুর বললেন দাইমার হাতে পইতে নেব, কিন্তু তুই তো ব্রাহ্মণের ছেলে, শূদ্রের হাতে পইতে নিবি কী করে? তখন ঠাকুর বলেছিলেন যে মা আমাকে কোলে পিঠে করে মানুষ করলো, সেই মায়ের আমার যদি জাত হয়, তাহলে আমার ওরকম ভিক্ষে মায়ের দরকার নেই। লাস্টে ঠাকুরের মা বাধ্য হয়ে ওনার হাতে ভিক্ষা নিয়েছিল। সেই ভিক্ষা মায়ের মন্দিরটা পরে দেখবেন, আগে লাহাবাবুদের প্রপার্টিটা দেখে নিন। জয় রাম কৃষ্ণ বলো আমার মন, জয় রাম কৃষ্ণ বলো আমার মন। যুগ অবতার যিনি পূর্ণ ব্রহ্ম নারায়ণ, যুগ অবতার যিনি পূর্ণ ব্রহ্ম নারায়ণ। রাম কৃষ্ণ বলো আমার মন, জয় রাম কৃষ্ণ বলো আমার মন। জীব দুঃখেতে কাতর ধরি নরকালে বর, বারংবার অবতার জগত ঈশ্বর। জীব দুঃখেতে কাতর ধরি নরকালে বর, বারংবার অবতার জগত ঈশ্বর। এবার মাধুর্য ঘন মূরতি জিত কামিনী কাঞ্চন, মাধুর্য ঘন মূরতি জিত কামিনী কাঞ্চন। ঐশ্বর্য বিহীন লীলা জিত কামিনী কাঞ্চন, মাধুর্য ঘন মূরতি জিত কামিনী কাঞ্চন। ঐশ্বর্য বিহীন লীলা জিত কামিনী কাঞ্চন। রাম কৃষ্ণ বলো আমার মন, জয় রাম কৃষ্ণ বলো আমার মন। পূর্ব অবতার এলো কলাংশে যাহার, স্বয়ং সে দক্ষিণেশ্বরে এসেছে এবার। ওরে চক্ষু মেলে চেয়ে দেখো পাবের নব জীবন। চক্ষু মেলে চেয়ে দেখো পাবের নব জীবন। কত আর ঘুমাবে জীব কাম কাঞ্চনা বেশে, চক্ষু মেলে চেয়ে দেখো পাবে। আপনারা যেটা ঢুকবেন এখন, ওটা হচ্ছে সীতানাথ পাইনের বাড়ি। ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের 10-11 বছর বয়স, শিবরাত্রির দিন এখানে ঠাকুর যাত্রা দেখতে এসেছিল। এরপর যে বাচ্চা ছেলেটি যাত্রা করার কথা ছিল, তার শরীর হঠাৎই অসুস্থ হয়ে যায়।
গ্রামের মেয়েরা ঠাকুরকে বললো, হ্যাঁ রে গদাই, তুই তো ভালো নাচ গান জানিস, তাহলে তুই যাত্রাটা করে দে। কিন্তু ঠাকুরকে যখন যাত্রার বেশভূষা বলে নাট্যমঞ্চে তোলা হলো, ঠাকুর এখানেই তৃতীয়বারের জন্য ভাব সমাধি নিয়েছে। জীবন কত আর ঘুমাবে জীব কাম কাঞ্চনা বেশে, চক্ষু মেলে চেয়ে দেখো পাবে রে নব জীবন। রাম কৃষ্ণ বলো আমার মন, জয় রাম কৃষ্ণ বলো আমার মন। রাম কৃষ্ণের কৃপায় বিবেকানন্দ বিলায়, ভক্তি মুক্তি বিনা মূল্যে কে নিবিড় যায়। রাম কৃষ্ণের কৃপায় বিবেকানন্দ বিলায়, ভক্তি মুক্তি বিনা মূল্যে কে নিবিড় যায়। রাম কৃষ্ণ বলে নর তুলে যার যত হয় প্রয়োজন, ধর্ম অর্থ কাম মোক্ষ যার যত হয় প্রয়োজন। রাম কৃষ্ণ বলে নর তুলে যার যত হয় প্রয়োজন, ধর্ম অর্থ কাম মোক্ষ যার যত হয় প্রয়োজন। রাম কৃষ্ণ বলো আমার মন, জয় রাম কৃষ্ণ বলো আমার মন। যুগ অবতার যিনি পূর্ণ ব্রহ্ম নারায়ণ, যুগ অবতার যিনি পূর্ণ ব্রহ্ম নারায়ণ। রাম কৃষ্ণ বলো আমার মন, ব্রহ্ম নারায়ণ। যুগ অবতার যিনি পূর্ণ ব্রহ্ম নারায়ণ। রাম কৃষ্ণ বলো আমার মন, জয় রাম কৃষ্ণ বলো আমার মন, জয় রাম কৃষ্ণ বলো আমার মন। ঠাকুরের অরিজিনাল মিথ্যা সাক্ষী দেয়নি বলে ঠাকুরের বাবা কামারপুকুরে এখানকার জমিদার ঠাকুরের বাবাকে আশ্রয় দিয়েছিলেন। আর ঠাকুরের বাবা যার বাড়িতে উঠেছিলেন তার নাম ছিল সুখলাল গোস্বামী। আপনারা যেখানে গাড়ি দেখেছেন তার পাশেই আছে যে মাঠটা, সেই মাঠটা ওই সুখলাল গোস্বামী ঠাকুরের বাবাকে দিয়েছিলেন 1 বিঘে 10 ছটা। ওখানে ঠাকুর বাবা চাষ করতেন আর গ্রামের বাড়ি বাড়ি পুজো করতেন। আর শ্রীরামকৃষ্ণদেবের প্রথম ভাব সমাধি ওই লক্ষ্মী জলার মাঠেতেই হয়েছিল। কালো মেঘে সাদা বক দেখে, কালো মেঘে কালী দেখেছিলেন আর সাদা বকে শিব দেখেছিল। শিবকালী দেখে ঠাকুরের প্রথম ভাব সমাধি হয়েছিল ওই লক্ষ্মী জলার মাঠে। আচ্ছা, গাড়ি পার্কিং এর অপোজিটটা। परब्रह्म पराशक्ति जगद्रूप राम कृष्ण, धर्मरक्षणाय जगति देहधारी राम कृष्ण। परब्रह्म पराशक्ति जगद्रूप राम कृष्ण, धर्मरक्षणाय जगति देहधारी राम कृष्ण। जन्मभूत वंगदेश विप्रवास राम कृष्ण, चन्द्रमणि क्षुधिराम सौख्यदात्री राम कृष्ण। शैशवेऽपि शिल्पगीत कलानिपुण राम कृष्ण। पक्षिपङ्क्तिदर्शनात् समाधिमाप्त राम कृष्ण। सप्तमाब्दलुप्त पितृप्रेमवाल राम कृष्ण। बाल्य एव विरागाग्निदह्यमान राम कृष्ण। भूतभुवि ध्यानमग्न बालयोगी राम कृष्ण।
दीक्षु योगी साधु संग मोदमान राम कृष्ण परब्रह्म पराशक्ति जगद रूप राम कृष्ण। নাম কামারপুকুর, আর এই গ্রামের আগে নাম ছিল শুক্লালগঞ্জ, হ্যাঁ। পরে পুকুরটির নাম হয় কামার, সেই নিয়ে গ্রামের নাম হয় কামারপুকুর। কামার কেন? চারিপাশে কামারদের বাস ছিল। আচ্ছা আচ্ছা, কামারদের বাস, সেই জন্য কামার পুকুর। আচ্ছা আচ্ছা, এই থেকে গ্রামের নাম কামার পুকুর। আচ্ছা ঠাকুরকে ভগবান রূপে দেখেছিলেন। আচ্ছা, উনি প্রথম উনি ঠাকুরকে ভগবান রূপে দর্শন পেয়েছেন। এই যে চিহ্নশিখাদের বাড়ি। ওনার বাড়িটা ভেঙে যাওয়ার পরে এটা বেলুর মঠ থেকে গদাধর বিদ্যা মন্দিরটি তৈরি করেছে। আচ্ছা, ওর বাড়ি ভাঙার পরে না? হ্যাঁ, তিনি সারদা মাকে শাখা পলা পরে এসেছিলেন জয়রামবাটিতে বিয়ের সময়। ও আচ্ছা 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 আচ্ছা। আমি এই মুহূর্তে যে জায়গাটা আছে এটা হচ্ছে হালদার পুকুর। হালদার পুকুর মা শারদাময় স্নানের জায়গা ছিল, তো সেইখানে আমি এসেছি। শ্রী শ্রী ঠাকুর ও মায়ের স্মৃতি ও লীলা বিজড়িত হালদার পুকুর দেখাই। पूजितांघ्रि राम कृष्ण सदा भक्ति गीत देव पूजनरत राम कृष्ण कृष्ण रागयुक्त राधिकाय मान राम कृष्ण परब्रह्म पराशक्ति जगद रूप राम कृष्ण धर्म रक्षणाय जगति देहधारी राम कृष्ण लोक शिक्षणं विहाय मोक्ष काम राम कृष्ण दक्षिणेश काली। সামনে যে বড় গাছটা দেখছেন ওইটাই ঠাকুরের নিজে হাতে লাগানো আম গাছ। ঠাকুর নিজে হাতে আম গাছটা লাগিয়েছিলেন। আর পরপর তিনটি যে খড়ের চাল দিয়ে মাটির বাড়িগুলো দেখুন, এই বাড়িগুলো কিন্তু ঠাকুররা থাকতেন। প্রথমের বাড়িটা বৈঠকখানা, তারপরেরটা ঠাকুরের দাদার বাড়ি, তার পাশেরটা ঠাকুর নিজে থাকতেন। আর ওই দিকে আছে ঠাকুরের যে অরিজিনাল বাড়ির যে কুলদেবতা রঘুবীর শীতলা। রঘুবীর শীতলার মন্দিরটা ওপাশে মন্দিরের ভিতরে গেলে দেখতে পাবেন। আর আপনার এই মন্দিরে যে ভিতরে যে বড় সিমেন্টের মন্দিরটাই, ওখানটাতেই ধান সিদ্ধ উনুন আর ঢেকি শাল ছিল, যেখানে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব জন্মের পর ওই ধান সিদ্ধ উনানের মধ্যে গড়িয়ে পড়ে যায়। ঠাকুরকে উনান থেকে তুলেছিলেন ওই ধনিকা মারিনি। আর ওই পাশে দেখুন যুগী শিবের মন্দির ডান দিকে, ওই ডান দিকে যে শিব মন্দিরটি দেখছেন ওইটাই সেই মন্দির যে শিবের জ্যোতি মা চন্দ্রামণির গর্ভে প্রবেশ হয়, তারপর ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের জন্ম হয়। चलम मनो राम कृष्ण परब्रह्म पराशक्ति जगद रूप। আচ্ছা, এরপর আমি আমার শেষ দর্শনীয় স্থান রামকৃষ্ণ মঠ। এখানে আমি ঢুকবো, কিন্তু এখানে কিন্তু ভিডিওগ্রাফি অ্যালাউড নয়, যার জন্য আমি গেট থেকে দেখিয়ে ক্যামেরা বন্ধ করে আমি ভেতরে ঢুকবো। शिष्यभूत राम कृष्ण तंत्र शास्त्र साधनेन सिद्धिमाप्त राम कृष्ण भक्तिमग्न चित्तयुक्त परम भक्त राम कृष्ण राम भक्ति विस्मृतात्म वानर सम राम कृष्ण कृष्ण भक्ति विस्मृतात्म राम। সাড়ে চারটের সময় আমরা কামারপুকুর থেকে বেরিয়ে এসেছি। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কালীতলাতে, চা খাওয়ার জন্য দাঁড়ালাম। তো এখানে আলুর চপ ভাজছিল, আলুর চপ আর পেঁয়াজি। তো দেখে লোভ সামলানো গেল না, তো চপ খেয়েছি আর পেঁয়াজি গাড়ির জন্য নিয়ে নিয়েছি, আর তার সাথে আরও দুটো আলুর চপ।
পেঁয়াজি, চা খেয়ে আবার পুনরায় আমরা রওনা দিচ্ছি। এখান থেকে আরও মোটামুটি প্রায় 50 কিলোমিটার। সকাল 7টায় বেরিয়ে সন্ধ্যে 7:30টায় ফেরা। ফাইনালি আমরা বাড়ি পৌঁছে গেলাম। খুব ভালো বেড়ানো হয়েছে। কালকে আমি দিল্লি রওনা হচ্ছি। আমার ছুটি এখানেই শেষ। আবার দেখা হবে কোনো একদিন। নমস্কার, শুভরাত্রি।